প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে বাসায় অবস্থান করছো। শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা এখন বর্তমানে একটি অনেক কঠিন সময় পার করছি, কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে অবশ্যই আমরা এই যে কঠিন সময়টি যাচ্ছে সেটি পার করতে পারবো। শিক্ষার্থীরা, আমি আমার আজকে অনলাইন ভিত্তিক সপ্তম ক্লাসে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। আজকের আমার ক্লাসটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো শিক্ষার্থীরা, সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি এই কোর্সটিতে আমি অ্যানথ্রোপোলজি অর্থাৎ নৃবিজ্ঞানের অংশটি পড়িয়ে থাকি, যেটার যে এই কোর্সটার কোড হচ্ছে 105। তোমাদের সাথে ক্লাসে আমার অনেকগুলো চ্যাপ্টার বা অধ্যায়ের উপর আলোচনা হয়েছে, কিন্তু অনলাইন ভিত্তিক যে আমি তোমাদের প্রথম ক্লাসটি নিয়েছিলাম সেখানে আমরা আদিম অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলাম। আসলে একটা দেখিনি কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা প্রথমে আলোচনা করেছিলাম আদিম অর্থনীতি কি, আদিম অর্থনীতির বৈশিষ্ট্য, খাদ্য আরোহণ কৌশল, খাদ্য সংগ্রহ অর্থনীতির কি এবং এটা বৈশিষ্ট্য, এবং খাদ্য উৎপাদন অর্থনীতি ও তার বৈশিষ্ট্য। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সম্পত্তির মালিকানা ও আদিম সমাজের উত্তরাধিকার নীতি। তোমরা জানো যে এই বিষয়গুলো যে আমরা পড়ছি সেটা হচ্ছে নৃবিজ্ঞানের অর্থনৈতিক যে সংগঠন যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে ক্লাস নিচ্ছি বা পড়ছি। আসলে আমরা প্রথমে দেখে নিই সম্পত্তি বলতে কি বোঝায়। সাধারণ অর্থে সম্পত্তি হচ্ছে কোনো বস্তু বা সম্পদের উপর সমাজ স্বীকৃত চূড়ান্ত অধিকার বা মালিকানা। অর্থাৎ কোনো বস্তুর উপর যখন সমাজ কোনো স্বীকৃতি দেয়, কারো উপর অধিকার দেয়, তখনই সেইটা সম্পদ থেকে সম্পত্তিতে পরিণত হয়। এখন কথা হচ্ছে সম্পদ কি আর সম্পত্তি কি। সম্পদ হচ্ছে এমন একটা বিষয় যখন সেটার উপর কোনো কারো অধিকার থাকে না বা মালিকানা থাকে না। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে প্রাকৃতিক সম্পদ, সেটার উপর আসলে কারো মালিকানা নেই, এটা প্রকৃতিগতভাবে আমরা সবাই সেটা ভোগ করতে পারি। কিন্তু যখনই সেটাকে সেটার উপর আমরা কোনো ধরনের আমাদের পরিশ্রম দেই, তখনই বা আমাদের সমাজ যখন এটাকে অধিকার দেয় বা মালিকানা দেয়, তখন সেটা সম্পত্তিতে পরিণত হয়। যেমন ধরো, যে বঙ্গোপসাগরে যদি কোনো চর উঠে, সেই চরটা কিন্তু সবাই ভোগ করতে পারছে বা সেই চরটা সবার মধ্যেই আছে, সেটা সবার দখলে থাকলো বা অধিকার থাকতে পারে। কিন্তু যখনই সেটা আমরা হলো বাংলাদেশের মালিকানা দেওয়া হয়ে যায় বা সমাজ যখন বাংলাদেশের মালিকানা দেয়, তখনই কিন্তু সেটা বাংলাদেশের সম্পত্তিতে পরিণত হয়। এর আগে কিন্তু সেটা একটা প্রাকৃতিক সম্পদ হিসেবেই গণ্য ছিল, কিন্তু তারপরে যখন সমাজ স্বীকৃতি দিল বা মালিকানা দিল, তখনই সেটা কিন্তু সম্পত্তিতে পরিণত হলো, এবং যখনই সেটা সম্পত্তিতে পরিণত হয় তখন কিন্তু সেটার গুরুত্ব বৃদ্ধি পায়। কে ডেভিস তার হিউম্যান সোসাইটি গ্রন্থে বলেছেন, সম্পত্তি সীমাবদ্ধ কোনো কিছুতে মানুষের অধিকার এবং আইনগত বৈধতা ব্যতীত আর কিছু নয়। ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স ভলিউম 12-তে বলা হচ্ছে যে সম্পত্তি এমন একটি প্রত্যয়ের নাম যার সীমাবদ্ধ কোনো সামাজিক মূল্যের প্রতি মানুষের অধিকার, আইনগত বৈধতা, ভোগের নিশ্চয়তা এবং নিরাপত্তা, যা ওই সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। এখন চলো দেখি যে আদিম সমাজের সম্পত্তি স্বরূপ বলতে কি বোঝায়। আদিম সমাজের সম্পত্তি স্বরূপ নিয়ে নৃবিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। মর্গান এর মতে মানুষের আদিমতম সম্পত্তি হলো তার আহার্য বস্তু, এটাই ছিল তার একমাত্র প্রয়োজনীয় জিনিস। কোন কোন নৃবিজ্ঞানীদের মতে এছাড়াও ব্যক্তি বিশেষের ব্যবহার্য কিছু হাতিয়ার, যেমন কারো হাতের ধারালো পাথর ইত্যাদিও সম্পত্তি হিসেবে বিবেচিত হতো। তাছাড়া মর্গানের মতে প্রথমে লাঠি, পরে পাথরের ফলাযুক্ত বল্লম, তীর, ধনুক, চকমকি পাথর, ছুরি, বাটালি, পাথরের কোড়াল, হাতুড়ি, বেতের ছুরি, আগুন জ্বালাবার যন্ত্র ইত্যাদি হচ্ছে সম্পত্তি রূপে বিবেচিত হতো। তাছাড়া তিনি আরো মনে করেন যে বর্বর যুগে নিম্ন পর্যায়ে ভাষা, প্রতীক, চিত্রলিপি, অপেক্ষাকৃত উন্নত অস্ত্র, তীর, ধনুক, গম, বজরা, ভুট্টা চাষ ইত্যাদি আবিষ্কার ফলে যে জমি, বাগান ইত্যাদিও মানুষের সম্পত্তি রূপে বিবেচিত হতো। তাছাড়া বর্বর যুগে যে মধ্য পর্যায়ে জমি, ঘরবাড়ির পাশাপাশি উদ্ভিদ সম্পদ, গৃহপালিত পশু মানুষের সম্পত্তিতে পরিণত হয়। আসলে আমরা এবার দেখে নিই যে সম্পত্তির বৈশিষ্ট্যগুলো কি।
প্রথম যদি দেখি সেটা হচ্ছে দখলই সত্য। সম্পত্তির দখলই সত্য বলতে বোঝায় মূলত কারো অধিকারে থাকা বা ভোগ করার ক্ষমতা বা ভোগ করাকে বোঝায়। যে সম্পত্তির উপর কারো দখল আরোপিত নয় তা সম্পত্তির আওতাভুক্ত হতে পারে না। ২ নম্বরে দেখো সম্পত্তির স্বত্বাধিকার ও হস্তান্তর যোগ্যতা। উত্তরাধিকার, বিক্রয়, দান প্রভৃতি প্রয়োজনে সম্পত্তির হস্তান্তর যোগ্যতা অনিবার্য একটি বিষয়। তাই হস্তান্তর যোগ্যতা ছাড়া কোনো কিছুকে সম্পত্তি বলে গণ্য করা যায় না। সম্পত্তির স্বত্বাধিকার বলতে কোনো বস্তু বা সম্পদের উপর ব্যক্তির অধিকার ও কর্তব্যকে বোঝায়। সমাজ অনুমোদিত পন্থা ব্যতীত অবশ্য কেউ ব্যক্তির সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে পারে না, এটি তার অধিকার। সমাজ নির্ধারিত শর্তাবলী মেনে বস্তু বা সম্পত্তির ভোগ দখল করা যায়। আবার কত সম্পত্তি আছে যেখানে গোষ্ঠীর অধিকার স্বীকৃত, সেসব ক্ষেত্রে ব্যক্তি সম্পদ ভোগ করতে পারে কিন্তু বিক্রি করতে কিন্তু পারে না। সেটা তখন সমষ্টির যে মতামত সেটা তখন নিতে হয়। ৩ নম্বর দেখো সম্পত্তির অধিকার। সম্পত্তির ভিত্তি দান করেছে আসলে এর উপর যে মানুষের অধিকার সেটা। সম্পত্তির উপযোগিতা আছে, মানুষের অভাব ও প্রয়োজন মেটাবার ক্ষমতা আছে, তাই এর উপর মানুষের অধিকার অনিবার্য হয়ে দেখা দেয়। সম্পত্তি সর্বদাই সীমিত, মানুষই একে সম্পত্তির স্তরে উন্নীত করেছে, কেননা মানুষের প্রয়াস ব্যতীত সম্পত্তি উপযোগিতা অর্জন করতে পারে না। যেমন ভূগর্ভস্থ পানি প্রাকৃতিক সম্পদ, যে প্রক্রিয়া এটি উত্তোলন করা হোক না কেন সেখানে মানুষের পুঁজি, প্রযুক্তি, সময়, শ্রম বিনিয়োগ করা অপরিহার্য। এ কারণে উত্তোলিত পানির উপর মানুষের অধিকার আরোপিত হয় এবং বাণিজ্যিক ভিত্তিতে সে পানি কাজে লাগানো হয়। অর্থাৎ ধরো যদি একটি ঝর্ণা, প্রকৃতিতে একটি ঝর্ণা থাকে, সেটা কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারি বা সেটা কিন্তু তখন কারো সম্পত্তি নয়। কিন্তু যখনই হচ্ছে তুমি বা যে কেউ কোনো একজন ব্যক্তি সেটাকে হচ্ছে বোতলে করে বা কলসিতে করে নিয়ে আসলো, তার মানে সে একটা শ্রম দিল বা সে যখন এটা নিজের হয়ে গেল সেটাকে কিন্তু আমরা সম্পত্তি বলছি। যখন ঝর্ণার পানিটা নিজে প্রভাবিত হচ্ছিল বা তখন কিন্তু সেটা সম্পদ ছিল। কিন্তু যখন আমি একটা বোতলে করে বা কলসিতে করে সেই পানিটা আমি আমার খাওয়ার জন্য বা কোনো প্রয়োজনে নিয়ে আসলাম, সেটাই কিন্তু সম্পত্তিতে পরিণত হলো। সম্পত্তি হচ্ছে কোনো বস্তুগত উপাদান। ডেভিসের মতে সম্পত্তি বলতে কোনো না কোনো বস্তুকে নির্দেশ করে, অবস্তুগত কোনো উপাদান সম্পত্তি নয়। সম্পত্তি অন্য দ্বারা ব্যবহার বা উপভোগের জন্য চুরিও হতে পারে। উল্লেখ্য যে সম্পত্তি যেমন বস্তুগত হতে পারে তেমনি অবস্তুগত হতে পারে। মানুষের সুনাম, সততা, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীলতা ইত্যাদি ব্যক্তিগত সম্পত্তি। এগুলোর আকার আকৃতি নেই, এগুলো অবস্তুগত সম্পত্তি এবং এর হস্তান্তর যোগ্যতা নেই। ৫ নম্বরে দেখো দৃশ্যমান সম্পত্তি। দৃশ্যমান সম্পত্তি কেবলমাত্র হস্তান্তরযোগ্য, তবে অদৃশ্যমান সম্পত্তি যেমন ব্যবসায়ী সুনাম, নিজস্ব গুণাবলী, জাদু কৌশল, মন্ত্র, সঙ্গীত ইত্যাদি হস্তান্তরযোগ্য নয়। কেউ কারো সুনাম নষ্ট করে তার জন্য আদালতে ক্ষতিপূরণ দাবি করতে পারে। ৬ নম্বর দেখো স্বত্বাধিকার ব্যতীত ভোগ দখলে সম্পত্তি। সম্পত্তির আরো একটি বৈশিষ্ট্য হলো সম্পত্তির মালিকানা আছে বলেই যে সম্পত্তির স্বত্বাধিকার দখলে থাকবে, ভোগ করতে পারবে এমন নিশ্চয়তা নেই। যেমন সম্পত্তি অন্যের দ্বারা জোরদখল হতে পারে, চুরি হতে পারে, কেউ ঋণ হিসেবে গ্রহণ করে তা ভোগ করতে পারে, অথবা কেউ ভাড়া নিয়ে তা ব্যবহার করতে পারে। একটা দেখো যে যৌথ মালিকানার সম্পত্তি কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা সম্পত্তির অনেক ধরনের মালিকানা থাকে বা অনেক অংশীদার থাকতে পারে। সেক্ষেত্রে কেউ হয়তো কোনো মানে ২-১ জন ব্যক্তি বা ৩-৪ জন ব্যক্তি মিলে কিন্তু সেই মালিকানা সম্পত্তিটা হচ্ছে পরিচালনা করতে পারে, কিন্তু তারা কিন্তু যারা সকল যে অংশীদার আছে তারা কিন্তু সেই তাদের কাছে দায়ী থাকেন। অর্থাৎ তাদের সম্পত্তি কিন্তু যৌথ মালিকানাও হতে পারে। সামাজিক অনুমোদন। সামাজিক বা রাষ্ট্রীয় অনুমোদন ব্যতীত কোনো বিষয়ের উপর কোনো কারো মানে কোনো সম্পত্তির স্বত্বাধিকার থাকে না, ফলে তার সম্পত্তিতে পরিণত হয় না। সম্পত্তির জন্য সামাজিক একটা অনুমোদন দরকার হয়, কারণ সমাজ যদি সেটা স্বীকৃত না দেয় তাহলে কিন্তু আমরা সেটা সম্পত্তি হতে পারে না। উপযোগ। সম্পত্তি হতে হলে কোনো বস্তু বা বিষয়ের উপযোগ বা ব্যবহারযোগ্যতা বা মানুষের অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে। যোগান সীমিত। তোমরা জানো যে যেগুলা যোগান সীমিত সে কোনো বস্তু বা বস্তুর যোগান মানুষের প্রয়োজনে পূরণের জন্য যতটুকু দরকার তার অধিক বা অসীম থাকলে তার সম্পত্তি হবে না। সম্পত্তি হতে হলে বস্তু বা বিষয়ের যোগান সীমিত থাকতে হবে। ক্ষমতার প্রতীক। সম্পত্তি যার অধিকারে থাকে তার ক্ষমতা বা সক্ষমতা বৃদ্ধি পায়, এই জন্য সম্পত্তিকে ক্ষমতার প্রতীকও বলা হয়। সম্পত্তি হচ্ছে গতিশীল। সম্পত্তি গতিশীল ধারণা, এটি সর্বদা এক ব্যক্তি বা অন্য প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের অধীনে থাকে না। সম্পত্তির উপযোগিতা, মূল্য সকল কিছু স্থান ও কালের প্রেক্ষিতে পরিবর্তন হয়ে থাকে। সম্পত্তির বাহ্যিকতা থাকে। সম্পত্তির কোনো ধরনের বাহ্যিক রূপ না থাকলে তা হস্তান্তর করা যায় না, সেজন্য সম্পদের একটি বাহ্যিক রূপ দেখতে পাই।
শক্তিমত্তা, সম্পত্তির মধ্যে একটি শক্তি বা ক্ষমতা লুকিয়ে থাকে। এই শক্তি বলেই বস্তু সম্পত্তিতে পরিণত হয়, মানুষের প্রয়োজন মেটাতে পারে। চুক্তি, সম্পত্তি অর্থনীতির কোনো স্থবির সত্তা নয়, এটি বিনিময়, হস্তান্তরিত ও বিবর্তিত হতে পারে। আর চুক্তি হচ্ছে সেক্ষেত্রে একটি অন্যতম বৈশিষ্ট্য। আদি হতে আজ পর্যন্ত সম্পত্তি যে বিবর্তন হয়েছে তার কিন্তু মূলেই রয়েছে চুক্তি। মুদ্রা, মুদ্রা ব্যবস্থা ছাড়া আসলে সম্পত্তি যে বিনিময় যে হয় লেনদেন সেটা কিন্তু সম্ভব ছিল না। তাই মুদ্রাই ব্যবস্থায় আধুনিক সম্পত্তির মূল শক্তি। তাহলে দেখো আমরা আসলে অনেকগুলো সম্পত্তির অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম, তার মধ্যে কিন্তু 2-3টা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, বা সেটা ছাড়া আসলে সম্পত্তি হতেই পারে না। সেটা হচ্ছে কোনো একটা বস্তু সম্পত্তি হতে হলে কোনো একটা সম্পত্তি হতে হলে কোনো একটা বস্তু হতে হবে, এর হচ্ছে হস্তান্তর যোগ্যতা থাকতে হবে, এবং এটা অবশ্যই সামাজিকভাবে অনুমোদন দিতে হবে। তাছাড়া কিন্তু সেই কোনো বস্তু সেটা সম্পদে পরিণত হবে না। তোমরা জানো শিক্ষার্থীরা যে যেহেতু সম্পদ আছে অবশ্যই সম্পদের মালিকানা দরকার আছে। যেমন আদিম সমাজে বিশেষ করে সম্পদের মালিকানা আমরা পড়বো, আদিম সমাজে সম্পদের মালিকানা কিরকম ছিল। এই সম্পত্তির মালিকানা নিয়ে আসলে বিভিন্ন সমাজবিজ্ঞান এবং বিভিন্ন নিবন্ধে অনেক মতভেদ আছে। তারা বিভিন্ন ধরনের যে আদিম সমাজগুলো ছিল সেগুলো পর্যালোচনা করে বা পরীক্ষা করে বিভিন্ন সম্পত্তির যে মালিকানা বিভিন্ন শ্রেণী বিভাগ করেছেন। আসলে আমরা একটু দেখে নিই কি সম্পত্তির মালিকানা বলতে আমরা কি মানে শ্রেণী বিভাগগুলো কি কি। সম্পত্তির মালিকানা প্রথমে দেখতে পাচ্ছি ব্যক্তিগত মালিকানা এবং গোষ্ঠীগত মালিকানা। আর ব্যক্তিগত মালিকানাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যক্তি বিশেষের ব্যবহার্য সম্পত্তি। আর গোষ্ঠীগত মালিকানা দেখা যাচ্ছে রক্ত সম্পর্কীয়, জ্ঞাতি গোষ্ঠী সম্পত্তি, পারিবারিক সম্পত্তি, সংঘ বা শেয়ার ভিত্তিক সম্পত্তি, রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা সম্পত্তি। আসলে আমরা এগুলো একটু ডিটেলস করে নিই। প্রথমে দেখি ব্যক্তিগত মালিকানা যে সম্পত্তিগুলো আছে সেটা কি। ব্যক্তিগত সম্পত্তি বলতে ওইসব সম্পত্তিকে বোঝায় যা লগ্নি বা বিনিয়োগ করে বাড়তি আয় বা উপার্জনের সম্ভাবনা থাকে। অর্থাৎ যেসব সম্পত্তি উৎপাদনের উপায় হিসেবে ব্যবহার করা যায় সেটাই ব্যক্তিগত সম্পত্তি। ব্যক্তিগত মালিকানাধীন ভূমি, কলকারখানা ইত্যাদি হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির উদাহরণ। অপরপক্ষে যেসব সম্পত্তি ব্যক্তি নেহায়েত ব্যবহার্য দ্রব্য বা ভোগের সামগ্রী উৎপাদনের জন্য নয় তাকে পার্সোনাল প্রপার্টি বলে আখ্যা দেওয়া হয়, বা যেটা হলো ব্যক্তি ব্যবহার করে নিজস্ব। যেমন ব্যক্তির ব্যবহার্য চশমা, ঘড়ি, কলম ইত্যাদি হচ্ছে ব্যক্তি বিশেষের সম্পত্তি। এরপর দেখি সমষ্টিগত সম্পত্তির মধ্যে কি কি আছে। প্রথমে হচ্ছে রক্ত সম্পর্কে আত্মীয় পরিজন মিলে যৌথভাবে কোনো সম্পত্তিতে মালিকানা থাকতে পারে। যেমন হিন্দু সমাজে বাবার সম্পত্তিতে পুত্রের যৌথ মালিকানা, মুসলিম সমাজে বাবা মার সম্পত্তিতে পুত্র-কন্যাদের বা জ্ঞাতি গোষ্ঠীর যৌথ পারিবারিক মালিকানা থাকতে পারে বা থাকে। 2 নম্বর হচ্ছে পারিবারিক মালিকানা বলতে পরিবারের সদস্যদের যৌথ মালিকানাকে নির্দেশ করে। পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন উৎস বা পেশা থেকে আয় করে এবং আয়ের ফল ভোগ করে। পরিবারে একটি আয় ব্যয়ের বাজেট থাকে। পরিবারে একজন কম বা বেশি সম্পত্তির মালিক হতে পারে, কিন্তু সবাই মিলে আসলে যৌথভাবে তারা আয় ও ব্যয় করে। এই হিসাবে পরিবার একটি ক্ষুদ্র সামাজিক গোষ্ঠী হিসেবে সম্পত্তির গোষ্ঠী মালিক বলে বিবেচিত। পারিবারিক সদস্যদের মধ্যে আয়ের তারতম্য থাকা সত্ত্বেও সবাই আয় মিলেই পারিবারিক তহবিল। ওই তহবিলের মালিক তাত্ত্বিকভাবে সবাই সমান, অথবা ওই তহবিল থেকে সবার মালিকানা কিছু কেনা হলে সেটাতে সবারই মালিকানা থাকে। 3 নম্বর দেখো, সংঘ বা শেয়ার ভিত্তিক মালিকানা বলতে বোঝায় কিছু লোকের যৌথ মালিকানা যারা সবাই মিলে কোনো সম্পত্তি যেমন ব্যাংক বা বাণিজ্যিক কোম্পানি, দোকান ইত্যাদি গড়ে তুলে। শেয়ার হোল্ডার হিসেবে কতিপয় ব্যক্তি কোনো সম্পত্তির মালিক হতে পারে। 4 নম্বর হচ্ছে সামাজিক মালিকানা বলতে সাধারণত রাষ্ট্রীয় মালিকানাকেই বোঝায়। রাষ্ট্র বা সমাজের সম্পত্তিতে সমাজের সবারই অধিকার রয়েছে, তবে রাষ্ট্র ও সমাজের পক্ষে সরকার যে রাষ্ট্র ও সমাজের পক্ষে সরকার সে সম্পত্তি হচ্ছে বিনিয়োগ করে থাকে। সব দেশে অবশ্য কিছু সম্পত্তি সব দেশের অবশ্য অন্তত কিছু সম্পত্তিতে সামাজিক মালিকানা রয়েছে। এমনকি পুঁজিবাদী দেশেও মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় ব্যক্তিগত মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানা রয়েছে। তবে পুঁজিবাদী সমাজে ব্যক্তিগত সম্পত্তিকে পবিত্র জ্ঞান মনে করা হয়। ব্যক্তিকে তার সম্পত্তি অর্জনে উৎসাহিত করা হয় এবং সম্পত্তি ভোগের ক্ষেত্রে নিরাপত্তা বিধান করা হয়। পাশাপাশি সরকার কিছু সম্পত্তি রাখেন রাষ্ট্রীয় পরিচালনা তথা জনকল্যাণের জন্য। অপরদিকে সমাজতান্ত্রিক দেশেও ব্যক্তিগত সম্পত্তির বিধান রাখা সমাজতান্ত্রিক দেশে ব্যক্তিগত সম্পত্তি রাখার বিধান নেই। ব্যক্তি বিশেষের ব্যবহার্য দ্রব্য সম্পত্তি ছাড়া উৎপাদনের উপকরণ হিসেবে সেখানে সম্পত্তি রাখার নিয়ম নেই। অর্থাৎ সমাজতান্ত্রিক দেখে আসলে শুধুমাত্র যারা ব্যক্তিগত ব্যবহার্য জিনিসগুলো আছে সেগুলো সম্পত্তি হিসেবে হয়, আর বাকিগুলো আসলে নিয়ম নেই। তখন অন্যান্য যে সম্পদ যেগুলো হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেগুলো মালিক আছে সবাই, গোটা সমাজ বিন্দুই হয়ে থাকে। সেখানে সামাজিক সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও বিনিয়োগের জন্য অবশ্য সাম্যবাদী সরকার থাকে।
জনগণ ওই সামাজিক মালিকানার সম্পত্তিতে একটি সুসম্পন্ন নীতি অনুযায়ী অংশীদারিত্ব প্রাপ্ত হয়। সমাজতান্ত্রিক যুগের পর মার্ক্স কাঙ্ক্ষিত সাম্যবাদী যুগে রাষ্ট্রহীন শ্রেণীহীন সমাজই সম্পত্তির মালিক হওয়ার কথা বলেছিলেন। এবার দেখি যে সম্পত্তি নিয়ে, যেহেতু আমরা একটু আগে বলেছি যে সম্পত্তি নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন। যদি আমরা সমাজ বিজ্ঞানী নাজমুল করিম তার কথাটা দেখি, তিনি হচ্ছে সমাজ বিজ্ঞান সমীক্ষণ গ্রন্থে সম্পত্তি নিয়ে দেখিয়েছেন বিভিন্ন মালিকানা হতে পারে সম্পত্তি। তিনি যা দেখিয়েছেন সম্পত্তি বিভিন্ন প্রকার দেখিয়েছেন, সেটি হলো জমি। এটি মানুষের সার্বজনীন সম্পত্তি। আদি হতে আজ পর্যন্ত জমি প্রথম ও প্রধান সম্পত্তি হিসেবে বিবেচিত। শিকার ও ফলমূল সংগ্রহ, পশুপালন, এমনকি যাযাবর যুগ পর্যন্ত জমি সম্প্রদায়ের মালিকানাধীন সম্পত্তি হিসেবে গণ্য হতো। কিন্তু কৃষি যুগের পর থেকে এই পর্যন্ত দুই একটি ব্যতিক্রম ব্যতীত সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। 2 নম্বর দেখো, অস্থাবর সম্পত্তি। পোশাক, পরিচ্ছদ, গহনা, অস্ত্র প্রভৃতি অস্থাবর সম্পত্তি হিসেবে বিবেচিত। এগুলো প্রায় সবসময় ব্যক্তিগত বা একক সম্পত্তি হিসেবে বিবেচিত হয়েছে। সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তি, মন্ত্রতন্ত্র, নিজের নাম, শিক্ষা, দক্ষতা ইত্যাদি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। দাস যুগে মানুষ হচ্ছে জীবন্ত সম্পত্তি হিসেবেই মূল্যবান ছিল। এটি ব্যক্তিগত, পারিবারিক কিংবা যৌথ মালিকানায় পরিলক্ষিত হতো। সম্পত্তির বিবর্তনের ধারণা নাজমুল করিম বিভিন্ন ধরনের মালিকানা পর্যবেক্ষণ করেছেন। তার মতে সবসময় একই ধাঁচের মালিকানা ছিল না। তিনি সম্পত্তির মালিকানার ক্ষেত্রে 6টি প্রকরণের কথা উল্লেখ করেছেন। এগুলো আদিম শিকার, খাদ্য সংগ্রহী, অর্থনীতি, সামন্ত যুগ, এমনকি আজ পর্যন্ত কোনোটি বিদ্যমান রয়েছে। অর্থাৎ আদিম সমাজে যে শিকার সমাজ ছিল বা খাদ্য সংগ্রহ অর্থনীতির সমাজ ছিল সেখানেও, এবং বর্তমানে এইসব সম্পত্তি কিছু কিছু দেখা যায়। যেমন গোষ্ঠী বা দলগত মালিকানা, পারিবারিক মালিকানা, উচ্চ বংশের পারিবারিক মালিকানা, সামন্ত প্রভুর মালিকানা, দলপতি মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা। তিনি আরো যৌথ মালিকানা 2টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে রক্ত সম্পর্কীয় পরিজনের যৌথ মালিকানা এবং স্থানীয় এলাকা ভিত্তিতে যৌথ মালিকানা। এছাড়াও সম্পত্তির মালিকানার ক্ষেত্রে উত্তরাধিকার, বিবাহ রীতি, ক্ষয়সূত্র, দান ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। টম বোটমোর তার সোশিওলজি গ্রন্থে সম্পত্তি নিয়ে কিছু ভাগ করেছেন। সেটা হচ্ছে দেখো, বেসরকারি সম্পত্তি এবং হচ্ছে সমষ্টিগত সম্পত্তি। বেসরকারি সম্পত্তিকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, ব্যক্তিগত সম্পত্তি এবং গোষ্ঠীগত সম্পত্তি। তাহলে আমরা দেখি প্রথমে যে বেসরকারি মালিকানাধীন সম্পত্তি বলতে কি বোঝায়। এই সম্পত্তিতে মালিকানা ব্যবস্থা সংগৃহীত থাকে। নির্দিষ্ট মালিক ব্যতীত অন্য কেউ এই সম্পত্তির অধিকার বা ভোগ দখল করতে পারে না। এটি সম্পূর্ণ একক বা ব্যক্তিগত হতে পারে, আবার গোষ্ঠীগত বা কয়েকজনের হতে পারে। যেমন দক্ষতা, ব্যাংকের সংগৃহীত টাকা, মন্ত্রতন্ত্র, নিজ নামের জমি কিংবা ভবন বাড়ি ইত্যাদি স্থাবর অস্থাবর সম্পত্তি একক ব্যক্তিগত হয়। আবার এজমালি জমি, অংশগ্রহণ ভিত্তিক ব্যবসা, যৌথ পরিবার সম্পত্তি, কোনো গোষ্ঠীর তীর্থস্থান, ধর্মীয় সম্পত্তি কিংবা কোনো উপজাতির মালিকানাধীন পশু চারণভূমি ইত্যাদি গোষ্ঠীগত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। হবহাউজের মতে সব সমাজে কিছু ব্যক্তিগত বেসরকারি সম্পত্তি পরিলক্ষিত হয়। তবে তিনি স্বীকার করেন আদিম সমাজের প্রধান অর্থনৈতিক সম্পদ ছিল সম্প্রদায় বা সমাজের মালিকানাধীন। এ প্রসঙ্গে তিনি শিকারের জায়গা, পশুচারণ ভূমি, পতিত জমি ইত্যাদির কথা উল্লেখ করেছেন। তিনি মনে করেন কৃষিভিত্তিক সমাজ থেকেই ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির বিকাশ ঘটতে থাকে। তারপর 2 নম্বর দেখো, সমষ্টিগত মালিকানাধীন সম্পত্তি। যে সম্পত্তিতে কোনো গোষ্ঠী, সম্প্রদায়, শ্রেণী বা জাতির যৌথ মালিকানা স্বীকৃত, তাই হচ্ছে যৌথ সম্পত্তি। আদিম সমাজে প্রায় সব সম্পত্তি সমষ্টিগত বা সাধারণ মালিকানা বিদ্যমান ছিল। কারণ তোমরা জানো যে আদিম অর্থনীতি তোমরা যখন পড়েছো, যে কোনো একটা কিছু যখন তারা পেয়ে, তো সবাই মিলে কিন্তু তারা সেটা ভোগ। তার মানে কি, কোনো একটা সম্পদ তারা হচ্ছে যৌথভাবেই বেশিরভাগ সময় তাদের সম্পত্তি হিসেবে বিবেচিত হতো। আকারগত দিক থেকে সম্পত্তিকে আবার 2 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে স্থাবর বা বস্তুগত সম্পত্তি, আর একটা হচ্ছে অস্থাবর বা অবস্তুগত সম্পত্তি। তাহলে তোমরা একটু আগে দেখলে যে বস্তুগত সম্পত্তি বলতে আমরা কোনগুলা বুঝাই, যেটা বাড়ি, আসবাবপত্র, জমি ইত্যাদি হচ্ছে তোমার বস্তুগত সম্পত্তি। আর হচ্ছে যেগুলো ধরা ছোঁয়া যায় না, যেমন সেবা, সুনাম, প্রতিভা, এগুলো হচ্ছে তোমার অবস্তুগত সম্পত্তি। আসলে আমরা এখন দেখে নিই আদিম সমাজের সম্পত্তির যে উত্তরাধিকারটা কি ছিল। আদিম সমাজের সম্পত্তির যে উত্তরাধিকার সেটা নিয়ে নৃবিজ্ঞানী মর্গান তার এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থে বিভিন্নভাবে উপস্থাপন করেন, 3টা পর্যায়ে উপস্থাপন করেন যে কিভাবে সে উত্তরাধিকার প্রাপ্ত হতো সম্পত্তি। প্রথমটা হচ্ছে গোষ্ঠী বা গণের উত্তরাধিকার, 2 নম্বর হচ্ছে নিকটাত্মীয়ের উত্তরাধিকার, 3 নম্বরটা হচ্ছে সন্তান বা সন্ততির উত্তরাধিকার।
1 নম্বর দেখো, গোষ্ঠীগণের উত্তরাধিকার। আদিম সমাজে প্রথম দিকে যখন ব্যক্তিগত সম্পত্তির অস্তিত্ব ছিল না, তখন সম্পত্তি বলতে যা বোঝাতো তা থাকতো হচ্ছে গোষ্ঠী বা গণের মালিকানায়। এগুলোর ব্যবহারকারী অনুপস্থিতিতে এগুলো গোষ্ঠী বা গণের সাধারণ সম্পত্তি হিসেবে গণ্য হতো, অথবা নিকট জ্ঞাতিরা পেলেও তা গণের মধ্যেই থাকতো। গণের বাইরে কোনো নিকট জ্ঞাতি সম্পত্তির উত্তরাধিকার হতো না। নিকট জ্ঞাতির উত্তরাধিকার। বর্বর যুগের নিম্ন পর্যায়ে উত্তরাধিকার ধারা গণ ও নিকট জ্ঞাতির মধ্যে যৌথভাবে প্রবাহিত হতো। এ সময় সম্পত্তি গণের মধ্যে থাকার পাশাপাশি কখনো কখনো গণের বাইরে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের কারণে নিকটবর্তী অন্য কোনো গণের মধ্যে যেত, তবে অবশ্যই তা নিকট আত্মীয়দের মধ্যে। এ সময় মাতৃসূত্রীয় উত্তরাধিকার নীতির প্রচলন দেখা যায়। সন্ততির উত্তরাধিকার। বর্বর যুগের মধ্য পর্যায় থেকে সন্তান সন্ততির সম্পত্তির উত্তরাধিকার পেতে থাকে। বিশেষ একক পরিবার প্রথা চালু হওয়ার পর সম্পত্তির উত্তরাধিকার সন্ততির মধ্যে স্পষ্টভাবে প্রত্যাহিত হতে থাকে। আদিম সমাজে আসলে মর্গানের মতে যে আদিম সমাজে ফ্যামিলির যে জ্যেষ্ঠ সন্তান ছিল সে আসলে উত্তরাধিকার লাভ করতো। আবার কোনো কোনো নৃবিজ্ঞানীদের মতে যাদের হচ্ছে সন্তান নাবালক বা ছোট তারা ভালো বেশি পাবে সম্পদ, সেটা ওরা মনে করতো, যেহেতু সে ছোট সে বেশি পেতে পারে। উত্তরাধিকার প্রকৃতি দেখো, আদিম সমাজে সম্পত্তির উত্তরাধিকার প্রকৃতি ছিল 2 রকম, একটা হচ্ছে মাতৃসূত্রীয় উত্তরাধিকার, একটা হচ্ছে পিতৃসূত্রীয় উত্তরাধিকার। মর্গানের মতে যে কিছু কিছু সমাজে হচ্ছে মাতৃসূত্রীয় যে উত্তরাধিকার সেটা দেখা যায়, যেটা মায়ের জিনিস হচ্ছে মেয়ে পায়, মামার জিনিস তার পুত্রকন্যা না পেয়ে সেটা ভাগ্নি পেত। যেমন বাংলাদেশে যে গারো খাসিয়া তাদের মধ্যে এই সূত্রটা দেখা যায়। আহ আহ এখন অবশ্যই সেটা দেখা যায় না, পরিবর্তে এখন যে ব্যক্তিগত মানে একক পরিবার হয়ে গেছে, সেই সময় যে বর্তমান যে আমরা দেখি সেটা থেকে কিন্তু একক পরিবার যখন শুরু হয় তখন থেকে আসলে পিতৃসূত্রের উত্তরাধিকারী প্রথা এখন পর্যন্ত প্রচুর, বা এখন আমরা বর্তমান সমাজে পিতৃসূত্রের উত্তরাধিকারটাই দেখতে পাই, যে বাবার সম্পত্তি ছেলেমেয়েরা পায় সেটা দেখতে পাই। উপরোক্ত আসলে দেখো, এখন উপরোক্ত আলোচনার পর বলা যায় যে আদিম সমাজের সম্পত্তির প্রকৃতি, মালিকানা, উত্তরাধিকার প্রকৃত উত্তরাধিকার রীতি কোনোটা আসলে চূড়ান্ত নয়। এ নিয়ে আসলে নৃবিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের প্রচুর সমালোচনা বিতর্ক আছে। তারপরে আমরা দেখতে পেলাম যে আসলে আদিম সমাজে কিভাবে সম্পত্তিটা ছিল বা সম্পত্তির উত্তরাধিকারটা কিভাবে হতো। তো তোমরা আজকে আমরা একটুর মধ্যে আলোচনা আমাদের থাকবে। আমি আশা করি যে তোমরা কিছু হলে একটু উপকৃত হবে এই ক্লাস থেকে, আর তোমরা বাসায় বসে একটু পড়বে। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে বাসায় থাকো, অবস্থান করবে বাসায়। আল্লাহ হাফেজ।